1558 থেকে 1603, এই সময়টা হচ্ছে এলিজাবেথান পিরিয়ড। এই এলিজাবেথান পিরিয়ডের কিছু ট্রেট বা বৈশিষ্ট্য বলতে পারো, ফিচার, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেগুলি তো জানতেই হয় প্রত্যেকটা এজের। এই এজটাকে বলা হয় অনেক সময় রেনেসা পিরিয়ড। তো এই এজটা কিন্তু হিস্ট্রি অফ লিটারেচারের একটা গোল্ডেন পিরিয়ড অফ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তো এই সময় যে যে মূল বৈশিষ্ট্যগুলি আমাদের জানার দরকার বা যে যে স্পেশাল ইনসিডেন্টসগুলি হয়েছিল, তার ভিতরে প্রথম তো অবশ্যই আসবে রেনেসা। দেখো, প্রথমেই আসবে রেনেসা, তারপরে হচ্ছে কুইন এলিজাবেথ। তো এই ইংল্যান্ডে এলিজাবেথ তিনি সিংহাসনে বসলেন। আর রেনেসাটা কিন্তু ইংল্যান্ডে তখন এসেছে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে। যেমন প্রথম রেনেসার সেন্টার হচ্ছে ইটালির যে সেন্টারটা, সেটা তো অ্যাকচুয়ালি রোম হচ্ছে ওয়ান অফ দ্য সিটিজ অফ ইটালি, এবং রোমকে কেন্দ্র করেই কিন্তু এই রেনেসাটা প্রথম শুরু হয়েছিল। এবং রোমের পর থেকেই, মানে যদি বলা যায় যে সেন্টার অফ রেনেসা, তাহলে তোমাকে ইটালি বলতে হবে। এবং রোমে ইউরোপিয়ান কান্ট্রি বা বাইরের বিভিন্ন কান্ট্রি থেকে মানুষজন গিয়ে রোমের আর্কিটেকচার, রোমের বিভিন্ন লিটারেচার দেখে তারা এতটা ইমপ্রেসড হয়েছিলেন যে সেই লিটারেচার বা সেই আর্কিটেকচারগুলি তারা গ্রহণ করছিলেন এবং তারা সেই জায়গা থেকে বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছিলেন। তো এই সময় কিন্তু ইংল্যান্ডে রেনেসাটা শুরু হয়েছিল। রেনেসা মিনস রিঅ্যাওয়েকেনিং অফ নলেজ। কোনো কিছুই এমন নয় যে নতুনভাবে তৈরি হয়েছে, সেটা এমন নয়। এটা হচ্ছে রিঅ্যাওয়েকেনিং, রিবার্থ, পুনরায় জন্ম নেওয়া নলেজের। মানে এখানে সব কিছু পুনরায় জন্ম নিচ্ছিল, নতুন নতুন ডিসকভারি হচ্ছিল। যেমন কলম্বাস, তোমরা জানো, তিনি মানে সেলার্স যারা নাবিক ছিলেন, তারা সমুদ্রপথে বিভিন্ন দেশ আবিষ্কারের জন্যে বেরিয়ে পড়ছিলেন। যেমন আমরা জানি কলম্বাস। ঠিক সেই রকমভাবে লিটারেচারের দিক থেকেও খুব, ধরো, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। 3 নম্বর হচ্ছে প্রিন্টিং প্রেস যখন ইংল্যান্ডে আসে, তার ফলে লিটারেচারের ব্যাপ্তিটা কিন্তু প্রচুরভাবে বেড়ে যায়। কেন বলো তো? কারণ যখন প্রিন্টিং প্রেস তৈরি হলো, তখন কিন্তু প্রচুর পরিমাণে বই ছাপা শুরু হলো এবং সেই বইগুলি কিন্তু মানুষ নিচ্ছিল, কিনছিল, পড়ছিল, তারা তাদের জ্ঞান সমৃদ্ধ করছিল। তো সেই জন্যে এই 3টে ঘটনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলি কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখবে। এই যে এলিজাবেথান পিরিয়ড, এই এলিজাবেথান পিরিয়ডের আগের পিরিয়ডটা হচ্ছে টিউডার এজ বলা হয়। আর পরের পিরিয়ডটা হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ড। 1603 টু 1625। তো আমরা আজকে শুধুমাত্র এলিজাবেথান পিরিয়ডটা পড়বো, এবং এলিজাবেথান পিরিয়ডে আমি খুব ডিটেলে এটা আলোচনা করব, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা এজ। বিশেষ করে তোমরা জানো শেক্সপিয়ার থেকে ড্রামাটিস্ট, তাছাড়া স্পেন্সার চলে আসবে এখানে পোয়েট হিসেবে, ফিলিপ সিডনি, এগুলি আসবে। তারপরে শেক্সপিয়ারের আগে যদি ভাবো, তাহলে এখানে ইউনিভার্সিটি উইটসের কথা বলতে হবে। তো ইউনিভার্সিটি উইটস বা প্রত্যেকটা যে কবি যারা আছেন, পোয়েটস, ড্রামাটিস্ট, তারপরে ধরো তোমার ইউনিভার্সিটি উইটস, আবার পোস্ট শেক্সপিয়ারিয়ান ড্রামাটিস্ট যারা আছেন, তাদের কথা বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে। ওই জন্য আমি এই ভিডিওটা পার্ট করে তৈরি করব। চেষ্টা করবো যে 4-5টা ভিডিওতে তোমাদেরকে একটা কমপ্লিট প্যাকেজ দেওয়ার। তো দেখো, তাহলে এইটা ছিল এলিজাবেথান পিরিয়ডের আগের পিরিয়ড, টিউডার এজ। পরে হচ্ছে জ্যাকোবিয়ান এজ। এবার এই জ্যাকোবিয়ান এজ, তাহলে আমরা এগুলি জানলাম। দেখো, রেনেসাটা যেটা আমি বলছিলাম, যে রেনেসাটা যখন মানুষ লিটারেচারটা তারা কাকে ফলো করছিল, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গ্রিক এবং রোমান, অ্যানসিয়েন্ট গ্রিক এবং অ্যানসিয়েন্ট রোমানদের ফলো করবার চেষ্টা করছিল। তাদের স্ক্রিপ্ট বলো, তাদের লিটারেচার বলো, তাদের আর্কিটেকচার বলো, সেইগুলিকে কেন্দ্র করেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছিল। তো এইভাবে যখন রেনেসাটা টোটাল ইংল্যান্ডে ছড়িয়ে পড়লো, কুইন এলিজাবেথ সিংহাসনে বসলেন, প্রিন্টিং প্রেস আসলো, আবিষ্কার হলো, এর ফলে টোটাল ইংল্যান্ডের চিত্রটাই কিন্তু আলাদা হয়ে গেল। তো এই সময়ে যে সমস্ত কবি, যে সমস্ত ড্রামাটিস্ট, যে সমস্ত প্রোজ রাইটার এবং ইউনিভার্সিটি উইটস আছেন, সেইগুলির কথা আমি আজকে তোমাদেরকে বলে দিই এই ভিডিওতে। আর তারপর আমি তোমাদেরকে বলবো যে ডিটেলে প্রত্যেকটা কবি ধরে, প্রত্যেকটা ড্রামাটিস্ট ধরে আলোচনা করব।
দেখো পোয়েটসদের সাথে যদি আমরা কথা বলি তাহলে পোয়েটসদের ভিতরে এই নামগুলি আসবে। দেখো পোয়েটসের ভিতরে তোমরা প্রথমে জেনে রাখো যে থমাস স্যাকভিল এগুলি লিখে নিতে পারো, সবচেয়ে ভালো হয় আমার সাথে সাথে। থমাস নর্টন, জর্জ গ্যাস্কয়েন, এডমান্ড স্পেন্সার, হেনরি থমাস ওয়াট, হেনরি হাওয়ার্ড, স্যার ফিলিপ সিডনি, খুবই বিখ্যাত একজন পোয়েট, সিডনি স্যামুয়েল, তারপর ড্যানিয়েল মাইকেল, তারপর ড্রেটন। এবার ড্রামাটিস্টদের ভিতরে অবশ্যই শেক্সপিয়ার, বেন জনসন। বেন জনসন বানানটা খেয়াল করবে, BEN JONSON, থমাস মিডলটন, জন ওয়েবস্টার, থমাস মিডলটন, জন ওয়েবস্টার, জন ফোর্ড, ফ্রান্সিস বিউমন্ট, ফিলিপ ম্যাসেঞ্জার, থমাস ডেকার, শার্লি, জন মার্স্টন, আর থমাস হেউড, 4 Ps ইনি লিখেছিলেন, বিখ্যাত। প্রোজ রাইটারের ভিতরে স্যার ফিলিপ সিডনি, সংক্ষেপে লিখছি সিডনি, একবার লিখেছি যেহেতু। তারপর ফ্রান্সিস বেকন, তারপর ওয়াল্টার র্যালে, তারপর হুকার, তারপর হচ্ছে উইলিয়াম ওয়েব। দেখো ইউনিভার্সিটি উইটসের জন্যে লিলি, জন লিলি, থমাস কিড, THOMASKYD, আমি একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করছি, জর্জ পিল বা পিলে, জর্জ পিল, থমাস লজ, রবার্ট গ্রিন, ক্রিস্টোফার মার্লো, আর থমাস ন্যাশ। দেখো এই যে লিস্টটা আমি দিয়েছি, এই লিস্টগুলি তুমি যদি ভালো করে জেনে রাখো, বা এই সমস্ত রাইটারদের ইম্পর্টেন্ট ওয়ার্কগুলি তুমি যদি জেনে রাখো, তাহলে তোমার যে কোনো এক্সাম, তোমার গ্র্যাজুয়েশন বলো বা মাস্টার ডিগ্রি বলো বা অন্য যদি কোনো এক্সাম দিয়ে থাকো, যেমন ধরো তুমি নেট বলতে পারো, অন্য কম্পারেটিভ এক্সাম, WBCS এর যে অপশনাল পেপার থাকে ইংলিশ লিটারেচার, সেই ইংলিশ লিটারেচারের জন্যও এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। তো আমি আজকে তোমাদেরকে জাস্ট একটা বেসিক আউটলাইন দিলাম এলিজাবেথান পিরিয়ডের। দেখো এলিজাবেথান ড্রামাটিস্টটাই আমরা দেখব যে যদি আমরা শেক্সপিয়ারকে একদম মিডলটাই ধরি, বা ধরো একটা মাপের ইউনিট ধরি, তাহলে শেক্সপিয়ারের আগে আসবে ইউনিভার্সিটি উইটস, এবং ইউনিভার্সিটি উইটসের পর আসছে তার মানে শেক্সপিয়ার, আর শেক্সপিয়ারের পরে পোস্ট শেক্সপিরিয়ান বা শেক্সপিয়ারের যে কন্টেম্পোরারি ড্রামাটিস্ট যারা আছেন তাদের নিয়ে আলোচনা করব। তো সুতরাং সেইখানে থাকবে ডেকার, ওয়েবস্টার, হেউড, বিমনান ফ্লেচার, ম্যাসেঞ্জার, এই ধরনের বেন জনসন, এগুলি সব আসবে। তো সব ডিটেলে আমি আস্তে আস্তে করে পুরো ভিডিওটাই কভার করব, এবং আশা করব ভিডিওটা দারুণ হবে। এই কারণেই বলছি, কারণ এখানে প্রত্যেকটা ড্রামাটিস্ট ধরে ধরে সেই ড্রামাটিস্টদের ওয়ার্ক, এবং সেই ড্রামাটিস্টদের সেই ওয়ার্কের সামারি, মেইন ক্যারেক্টার, টোটালটা আলোচনা করেছি, যাতে তোমাদেরকে আর অন্য কোনো ভিডিও বা অন্য কোনো বই ফলো না করতে হয়। শুধু একটা রিকোয়েস্ট থাকবে তোমাদেরকে, যে ভিডিওটা দেখবার আগে তোমরা অবশ্যই একটা পেন খাতা নিয়ে বসবে, যাতে তোমরা নোট ডাউন করতে পারো, এবং কোথাও যদি কিছু প্রবলেম থাকে তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে। আমি ডেফিনেটলি সেই কমেন্টগুলি পড়ে তার ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ টু অল অফ ইউ
to support me, to be with me all the time. So without wasting any time, let's get going. এবার আমরা শিখব বা জানবো এলিজাবেথান ড্রামাটিস্টদের সম্বন্ধে। এলিজাবেথান ড্রামা এই সময়ে মানে এলিজাবেথান পিরিয়ডে এতটাই গুরুত্বপূর্ণভাবে ফ্লারিশ করেছিল, এতটা ডেভেলপ করেছিল যে এটা কল্পনার বাইরে। বলা হয়ে থাকে হিস্ট্রিক্যালি 4টে সময় ড্রামা সবচেয়ে বেশি ফ্লারিশ করেছিল। সেটা হচ্ছে একদম হাই অর্ডারে ছিল। একটা হচ্ছে অ্যাটিকা ইন গ্রিস ইন দ্য 5th সেঞ্চুরি, এটা জেনে নিতে পারো। অ্যাটিকা, এটা হচ্ছে অ্যাটিকা, ATTICA, অ্যাটিকা ইন গ্রিস, সেটা হচ্ছে 5th সেঞ্চুরিতে। 2 নম্বর হচ্ছে 5th সেঞ্চুরি BCE এটা। তারপরে হচ্ছে ইংল্যান্ডে হচ্ছে এই এলিজাবেথান 1, এলিজাবেথ দ্য ফার্স্ট অ্যান্ড জ্যাকোবিয়ান মানে জেমস দ্য ফার্স্ট এই সময়। তারপরে শুরু এটা সময়কাল হচ্ছে 1558 টু 1625 এই সময়টায়, মানে এলিজাবেথান পিরিয়ড এবং জ্যাকোবিয়ান পিরিয়ডে। 17th সেঞ্চুরি ফ্রান্স 17th সেঞ্চুরি France and Europe and America during the 19th century আর আমাদের হচ্ছে ফার্স্ট হাফ অফ দ্য 20th century, ফার্স্ট হাফ অফ দ্য 20th সেঞ্চুরি। তাহলে এই যে 4টে সময়, 4টে প্লেস, এটা আমাদের মনে রাখতে হবে। এই সময়ে ড্রামাটা একদম হাই অর্ডারে ছিল। যাই হোক, আমরা আমাদের এলিজাবেথান পিরিয়ডে আসি। এলিজাবেথান পিরিয়ডটাকে অনেক সময় কেন বলা হয় শেক্সপিয়ারিয়ান এজ? কারণ এই এলিজাবেথান পিরিয়ডে শেক্সপিয়ারের এতটা কন্ট্রিবিউশন আছে এই ড্রামা, সনেট, পোয়েম, এগুলি যাই বলে না কেন, এর জন্যে যে এটাকে অনেক সময় শেক্সপিয়ারিয়ান এজ, মানে শেক্সপিয়ার যে সময়টায় বেঁচে ছিলেন, যে টাইম পিরিয়ডের সময়, সেটাকে শেক্সপিয়ারিয়ান এজও বলা হয়। এবার আমরা দেখি যে দেখো, র্যালফ রয়েস্টার নামে একটা কমিক প্লে আছে। র্যালফ, মনে রাখতে হবে ভালো করে, রয়েস্টার অ্যান্ড ডয়েস্টার, সরি অ্যান্ড নেই, র্যালফ রয়েস্টার বাই নিকোলাস উডাল। এই নিকোলাস উডালের লেখা, এটা হচ্ছে ফার্স্ট কমেডি হিসেবে রিগার্ড করা হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজে, যেটা অ্যারাউন্ড 1553-তে লেখা, 1553-তে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কমেডি প্লে। এবং এর আগে ইন 1562, তারও আগে ছিল গর্বডিউক। 1562-তে, সরি 53, তারপরে সবচেয়ে ব্ল্যাঙ্ক ভার্স প্লে বা ট্র্যাজেডি বলা যেতে পারে, সেটা হচ্ছে গর্বডিউক। এটা মনে রাখতে হবে। এটা ফার্স্ট কমেডি গর্বডিউক, আর এটাকে বলা হয় ফার্স্ট ব্ল্যাঙ্ক ভার্স ট্র্যাজেডি। তাহলে ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি, এটা আমাদের মনে রাখতে হবে। এবার এই সময়ে আমাদের এলিজাবেথান এজের, আমি আসছি এই ভিডিওর শেষে থিয়েটার সম্বন্ধে আলোচনা করব, এবং এলিজাবেথান এজের যে সমস্ত গুরুত্বপূর্ণ আরও ট্রেটসগুলি আছে সেইগুলি আমি ডিটেলে আলোচনা করছি, দেখে নাও। অবশ্য এর ছাড়াও আমি এই এলিজাবেথান এজের যে ট্রেটসগুলি আছে সেইগুলি নিয়ে আমি একটা ছোট্ট আলাদা করে ভিডিও বানাবো, যেখানে থিয়েটার, তারপরে বাইবেল পাবলিকেশন, যেটা ধরো অথরাইজড ভার্সন, তারপর যেটা আছে লোলার্ড ভার্সন, যেটা আমরা বলছি লোলার্ড কারা ছিল, কিভাবে সেই বাইবেলগুলি ট্রান্সলেট হলো, কোন কোন জায়গাগুলি থেকে সেই ট্রান্সলেট হয়েছে, ক্রোনোলজি, তার একটা যে ক্রোনোলজি আছে সেই ক্রোনোলজিটা আমি এর জন্যে আলাদা করে ভিডিও বানাবো, তাহলে সেটা বুঝতে একটু সুবিধা হবে।
এবার দেখো আমরা দেখি যে আমরা যে থিয়েটারটা শুরু হয়েছিল এস্টাবলিশমেন্ট, এটা মনে রাখতে হবে যে 1576-এ থিয়েটার শুরু হয়েছে, দ্য থিয়েটার। এই থিয়েটার যখন শুরু হলো তখন মানুষের কাছে কিন্তু প্রচণ্ড রকমভাবে এই যে রেনেসার আবহাওয়াটা, আমরা জানি এই সময়টা রেনেসা পিরিয়ড, এই রেনেসা পিরিয়ডের যে আবহাওয়াটা সেটা মারাত্মকভাবে ছড়িয়ে গেল, মানুষ খুবই ইন্টারেস্ট নিতে লাগলেন। এর পরপরই ধরো দ্য থিয়েটার আছে, দ্য রোজ আছে, দ্য রোজ এটাও একটা থিয়েটার, এইভাবে সব তৈরি হতে লাগলো। তারপরে ধরো দ্য সোয়ান, তারপরে আছে দ্য গ্লোবের হচ্ছে 1599। এভাবে থিয়েটারগুলি যখন এস্টাবলিশমেন্ট হলো তখন এই এলিজাবেথান ড্রামাগুলি কিন্তু মারাত্মকভাবে ফ্লারিশ করতে লাগলো। এবং এখানে প্রায় পোয়েটিক্যাল মিটারে লেখা হতো এর ডায়লগগুলি, বিশেষ করে 5 ফুট আয়াম্বিক মিটারে, 5 ফুট আয়াম্বিক মানে তোমরা নিশ্চয় জানো, প্রথমে আনস্ট্রেস তারপরে স্ট্রেসড যে সিলেবলটা থাকে, আয়াম্বিক পেন্টামিটারে লেখা হতো। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এলিজাবেথান এজের আর কি যে ড্রামাগুলি আস্তে আস্তে ফ্লারিশ করছে। এরপর আমরা যদি আলোচনা করি যে এই যে থমাস গর্বডিউকটা লিখেছিলেন স্যাকভিল, মানে নর্টন এবং স্যাকভিল, এই গর্বডিউকটা লিখেছিলেন নর্টন, NORTON, অ্যান্ড স্যাকভিল। তাহলে নর্টন এবং স্যাকভিল গর্বডিউক লিখেছিলেন, আর নিকোলাস উডাল লিখেছিলেন র্যালফ রয়স্টার ডয়েস্টার এইটা। এবার এই যে স্টোরির যে ঘটনাটা, মানে গর্বডিউকের যে ঘটনাটা, সেটা কিন্তু জিওফ্রি অফ মনমাউন্টস হিস্টোরিয়া রিগাম ব্রিটানিয়া এটার সাথে অনেকটা রিলেট হয়। এবং যে ডিসপিউটটা হয় টু সান ফেরেক্স এবং পোরেক্স সফলতার জন্যে, এটাকে গর্বডিউকের সাবটাইটেল বলা যেতে পারে ফেরেক্স অ্যান্ড পোরেক্স। এটা মনে রাখবে, ফেরেক্স অ্যান্ড পোরেক্স, এরা হচ্ছে দুই ভাই। এই ফেরেক্স অ্যান্ড পোরেক্স এদের ভিতরে একটা লড়াই হয় সাকসেশনের জন্যে, বিশেষ করে লাভ অ্যাটেনমেন্টের জন্যে। দ্য প্লে ফলোজ দ্য সফিস্টিকেটেড ট্র্যাজিক মরালস অফ সেনেকা, এটা সেনেকা ট্র্যাডিশনে লেখা আর কি। এই আর এখানে আছে গর্বডিউকতে আছে গ্যাসকয়েন এবং কিন ওয়েলমার্সের জোকাস্টা গিসমন্ড অফ সালেম, রিটেন বাই 5 জেন্টলম্যান অফ দ্য ইনার টেম্পল, মানে এই গর্বডিউককে ফলো করে লেখা হয়েছিল। এবার আমরা সরাসরি যে ক্রোনোলজিক্যালি আছে সেই ক্রোনোলজি অনুসারে আমরা এটা শুরু করতে পারি। দেখো, প্রথমে আমি একটু আবার র্যালফ রয়স্টার ডয়েস্টার সম্বন্ধে একটু বলে নিই। র্যালফ রয়স্টার ডয়েস্টারটা হচ্ছে নিকোলাস উডাল, আমি প্রথমেই বললাম, যেটা বিটুইন 1551 to 1553 এর মাঝখানে লেখা হয়েছে। তা এই সময়ে The protagonist of the play, Ralph Royster Doyster, is a well-to-do, doltish young man. তাই যে প্রোটাগনিস্টের নামটা কি? র্যালফ রয়স্টার ডয়েস্টার, মানে নাম র্যালফ রয়স্টার ডয়েস্টার। তো এই হচ্ছে ইনি প্রোটাগনিস্ট, ওয়েল টু ডু, এবং ইনি সবসময় নিজেকে খুব বীর দেখানোর চেষ্টা করেন, কিন্তু কাজের সময় ইনি ভয়ে পালিয়ে যান আর কি। তার পরবর্তীকালে কি হয়? র্যালফ অ্যাটেম্পটস টু উ এ রিচ উইডো, নাম হচ্ছে ক্রিস্টিয়ান কাস্টেন্স, ইনাকে পাওয়ার চেষ্টা করেন। ইনি হচ্ছেন একজন রিচ উইডো, কিন্তু তিনি সাকসেস হন না। এবার এর পরেই কিন্তু এই প্লেটা র্যালফ রয়স্টার ডয়েস্টার, এটা তো ক্যারেক্টার, এই ক্যারেক্টারের নাম দিয়েই প্লেটা লেখা হয়েছে। এটা প্লুটাস এবং টেরেন্সের, প্লুটাস অ্যান্ড টেরেন্স, এই ক্লাসিক্যাল প্লে রাইটস, এনারা হচ্ছেন ক্লাসিক্যাল প্লে রাইটস, মনে রাখতে হবে, ক্লাসিক্যাল প্লে রাইটস। তো এনাদের যে প্রভাব, সেই প্রভাবটা এই র্যালফ রয়স্টার ডয়েস্টারে দেখতে পাওয়া যায়। অ্যানাদার কমেডি, যেটা গামার গার্টেন্স, নামটা কি? নিডল, NDDLE, এটাও একটা কমেডি। এই নিডল, এটা কিন্তু অ্যাক্ট করা হয়েছিল কেমব্রিজ ইউনিভার্সিটিতে 1566-এ, অ্যাক্টেড ইন 1566।
Lilly improved the comedy in his prose comedy Compaspe and Endymion. আর এটা হচ্ছে ব্যাপার। আর গর্ভডিউকটা তো আমি বলে দিলাম যে ফার্স্ট রেগুলার ট্র্যাজেডি হচ্ছে গর্ভডিউক, যদিও এটা ব্ল্যাঙ্ক ভার্সটা খুব পোর ছিল, কিন্তু থমাস কিড এই গর্ভডিউক থেকেই কিন্তু তার স্প্যানিশ ট্র্যাজেডিটা ইমপ্রুভ করেছিলেন, যে স্প্যানিশ ট্র্যাজেডিটা হচ্ছে ব্লাড এবং রিভেঞ্জের একটা গল্প। আমরা আসবো এখানে, দেখো মেইন ড্রামাটিস্ট আমরা যদি দেখি তাহলে এখানটায় সিরিয়ালি আমরা মেন ড্রামাটিস্টগুলি এলিজাবেথান এজের আমরা যদি ভাগ করে নিই তাহলে ঠিক প্রথমে আসবে ইউনিভার্সিটি উইটস, তারপরে শেক্সপিয়ার। আচ্ছা, তাহলে আমরা যদি এইভাবে ভাগ করে নিই তাহলে ড্রামাটিস্ট এলিজাবেথান ড্রামাটিস্ট, এখানে আমরা পাবো প্রথমে পাবো ইউনিভার্সিটি উইটস, তারপরে পাবো শেক্সপিয়ার, তারপরে পাবো শেক্সপিয়ার্স কন্টেম্পোরারি বা পোস্ট শেক্সপিয়ারিয়ান রাইটার, কন্টেম্পোরারি বা পোস্ট শেক্সপিয়ারিয়ান রাইটার্স। এইভাবে আমরা কিন্তু এটাকে ভাগ করতে পারি। তো আমরা এই ভাগগুলি এবং সমস্ত ড্রামাটিস্টগুলিকে পুরোটা কিন্তু একদম ধরে ধরে শিখব এবং আমি ধরে ধরে আলোচনা করব। আর আমি আগেই বলেছি যে শেক্সপিয়ারের ব্যাপারটা আমি এখানে সামারি করে বলবো, পরে শেক্সপিয়ারের ডিটেল ভিডিওটা আমি অবশ্যই অল্প কিছু দিনের ভিতরেই আপলোড করব। দেখো এবার আমরা জানি ইউনিভার্সিটি উইটসের ভিতরে কারা কারা আছেন। এখানে আছেন জন লিলি, জর্জ পিল, রবার্ট গ্রিন, তারপরে আছে ক্রিস্টোফার মার্লো, তারপরে আছে থমাস লজ, থমাস লজ, তারপরে হচ্ছে থমাস ন্যাশ, তারপরে হচ্ছে থমাস কিড। যদিও থমাস কিড কিন্তু উনি কিন্তু মানে সেই একই ইউনিভার্সিটিতে পড়েননি, কিন্তু তিনি পড়েছিলেন মার্চেন্ট টেইলর স্কুলে, কিন্তু তবুও তাকে ধরে নেওয়া হয়। এবার জন লিলি সম্বন্ধে আমরা যদি বলি তাহলে আমি এইখানটায় একটু এটা মুছে দিচ্ছি, এরপরে আমরা আলোচনা করবো আলাদাভাবে। দেখো জন লিলির যে মেন কাজ ওয়ার্কগুলি হচ্ছে সেগুলি হচ্ছে ইউফিউজ, যার সাবটাইটেল হচ্ছে অ্যানাটমি অফ উইট। সাবটাইটেলটা কি? দ্য অ্যানাটমি অফ উইট, এটা হচ্ছে সাবটাইটেল ইউফিউজ। ইয়ার অফ পাবলিকেশন হচ্ছে 1578। তারপরে আছে ইউফিউজ অ্যান্ড হিজ ইংল্যান্ড, ইউফিউজ অ্যান্ড হিজ ইংল্যান্ড, এটা পরপর দুটো বুক 1580-তে লেখা, এটা 1580। তারপর আছে লাভস মেটামরফোসিস, আরও আছে অবশ্য কম্পাস পেস, স্যাফে অ্যান্ড ফাউ, মাদার বম্বি, মিডাস। ইম্পর্টেন্ট হচ্ছে লাভস মেটামরফোসিস, লাভস বা নোটওয়ার্দি, মরফোসিস SIS, ইয়ার অফ পাবলিকেশন 1589। আর আছে এন্ডিমিয়ান, মিয়ান, এন্ডিমিয়ান 1589, এটার পাবলিকেশন হচ্ছে 1591। তাহলে প্রথমে 1578, 1580, 1589, 1591। আর আছে ওম্যান অন দি মুন, এইগুলো হচ্ছে মোস্ট ফেমাস ওয়ার্ক। তোমাদেরকে মোটামুটি এই চারটে কিন্তু অবশ্যই জানতে হবে। এবার দেখো, আর বললাম আমি ইউফিউজের সিকুয়েলটা হচ্ছে ইউফিউজ অ্যান্ড হিজ ইংল্যান্ড, এটা। এবার হচ্ছে জর্জ পিল সম্বন্ধে আমরা যদি বলি তাহলে এটা গেল ইউনিভার্সিটি উইটস। জন লিলি সম্বন্ধে, এবার জর্জ পিলের বিখ্যাত ওয়ার্ক হচ্ছে দ্য অ্যারেঞ্জমেন্ট অফ প্যারিস, ARRAIGNMENT,
অ্যারেঞ্জমেন্ট অফ প্যারিস, অ্যারেঞ্জমেন্ট অফ প্যারিস, ইয়ার অফ পাবলিকেশন 1584, আর আছে দ্য ওল্ড ওয়াইভস টেল, এটা বেশি ইম্পর্টেন্ট, দ্য ওল্ড ওয়াইভস টেল। যেগুলি ইম্পর্টেন্ট বলছি সেটা অবশ্যই তোমরা ভালো করে স্টার মার্ক বা অ্যাস্টারিক মার্ক দিয়ে রাখবে। ওল্ড ওয়াইভস টেল ইয়ার অফ পাবলিকেশন হচ্ছে 1595, তাহলে ওল্ড ওয়াইভস টেল হচ্ছে এটা 1595। এই দুটো মোটামুটি জানলেই হয়ে যাবে। আরও আছে অবশ্য, এখানে আছে দ্য ব্যাটল অফ অ্যালকাজার, যদিও এইগুলি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ প্যারিস হচ্ছে প্যাস্টোরাল প্লে, মাইথোলজিক্যাল প্যাস্টোরাল প্লে, যেটা কিন্তু ট্রিবিউট করা হয়েছিল কুইন এলিজাবেথকে মনে রাখবে। রবার্ট গ্রিন হচ্ছে ফাউন্ডার অফ দ্য রোম্যান্টিক কমেডি, খুব ইম্পর্টেন্ট, আমি এগুলি এবার মুছে দিই। রবার্ট গ্রিন হচ্ছেন একজন ইউনিভার্সিটি উইজদের ভিতরে একজন, যাকে জেনারেলি ধরে রাখা হয় ফাউন্ডার অফ রোম্যান্টিক কমেডি, অনেক সময় ফাউন্ডার অফ রোম্যান্টিক কমেডি। এবার দেখো, এর রোম্যান্টিক কমেডির ভিতরে অনারেবল হিস্ট্রি অফ ফ্রায়ার বানগে অ্যান্ড বেকন আমরা সাধারণত বলে থাকি, যেটা রিটেন 1591-এ, পাবলিশ হয়েছিল 1594-এ। এটা হচ্ছে সবচাইতে ওয়ান অফ দ্য ফার্স্ট রোম্যান্টিক কমেডিজ, ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য ফার্স্ট রোম্যান্টিক কমেডিজ। তাহলে ফ্রায়ার ফ্রায়ার বানগে BUNGAY অ্যান্ড ফ্রায়ার বেকন 1594-এ পাবলিকেশন, 1594-এ। তাহলে ফার্স্ট রোম্যান্টিক এটা ফার্স্ট রোম্যান্টিক কমেডি। তাছাড়া আছে প্যান্ডোস্টো, দ্য ট্রাম্প অফ উইট, এ উইন্টারস টেল, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। প্যান্ডোস্টো PANDOSTO, সাবটাইটেল হচ্ছে দ্য ট্রাম্প অফ উইট, যার ইয়ার অফ পাবলিকেশন হচ্ছে 1588। আর আছে দ্য হিস্ট্রি অফ অরল্যান্ডো ফিউরিসিও, আর এর ভিতরে আরেকটা আছে এ লুকিং গ্লাস ফর লন্ডন অ্যান্ড ইংল্যান্ড, যেটা থমাস লজের সাথে কোলাবোরেশন করে লেখা হয়েছিল। থমাস লজ, তাহলে এ লুকিং গ্লাস ফর লন্ডন অ্যান্ড ইংল্যান্ড, এ লুকিং গ্লাস ফর লন্ডন অ্যান্ড ইংল্যান্ড, ইয়ার অফ পাবলিকেশন হচ্ছে 1590, যেটা কোলাবোরেশন হয়েছে থমাস লজ, মনে রাখতে হবে। তাহলে থমাস লজ এবং রবার্ট গ্রিনের কোলাবোরেশনে কি লেখা হয়েছিল? এ লুকিং গ্লাস ফর লন্ডন অ্যান্ড ইংল্যান্ড, এটা। এবার আমরা আসি থমাস লজে। থমাস লজ, প্রথমেই বললাম যে রবার্ট গ্রিনের সাথে তার একটা কোলাবোরেশন ছিল। থমাস লজের রোজালিন্ডে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। ডিফেন্স অফ প্লেস, প্রথম লিটারারি ক্রিটিক্সদের নজরে আসেন থমাস লজ, মার্লো নয় কিন্তু। থমাস লজের ডিফেন্স অফ প্লেস 1580-তে, বাট এটা কিন্তু দিস প্যাম্পলেট ওয়াজ রিটেন ইন রিপ্লাই টু স্টিফেন গসনস অ্যাটাক অন স্টেজ প্লেস। তাহলে এই ডিফেন্স অফ প্লেস তিনি কেন লিখেছিলেন? থমাস লজ, কারণ স্টিফেন গসন এর আগেও আমরা কবিতাতে পোয়েট্রিগুলি যখন পড়ছিলাম তখন দেখলাম যে ফিলিপ সিডনি যখন লিখলেন ডিফেন্স অফ ইংলিশ পোয়েজি, তখন সেটা কেন লিখেছিলেন? স্কুল অফ অ্যাবিউজ, স্টিফেন গসন লিখেছিলেন, তার এগেনস্টে তিনি এটা লিখেছিলেন। ঠিক সেই রকমভাবে এখানে এই স্টিফেন গসন যখন স্টেজ প্লেগুলিকে অ্যাটাক করছিল, ঠিক সেইটাকে ডিফেন্স করতে গিয়ে কিন্তু এই থমাস লজ এটা লিখেছিলেন ডিফেন্স অফ প্লেস। এবার লজের সবচেয়ে বেস্ট ওয়ার্ক হচ্ছে, বেস্ট নোন প্লে, সেটা হচ্ছে রোজালিন্ডে, যেটা
শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইটের প্লট এই রোজালিন্ডে থেকে নেওয়া, তাহলে ROSALINDE, রোজালিন্ডে, বা এটা অনেক সময় ওয়াই থাকে, বইয়ে ওয়াই আছে, কোথাও আই আছে, রোজালিন্ডে, এটা মনে রাখতে হবে। রোজালিন্ডের সাবটাইটেলটা হচ্ছে ইউফিউজ গোল্ডেন লিগ্যাসি, ইউফিউজ গোল্ডেন লিগ্যাসি, ইউফিউজ গোল্ডেন লিগ্যাসি, লিগ্যাসি, CIE, ইয়ার অফ পাবলিকেশন 1590, রোজালিন্ডে। দ্য উন্ডস অফ সিভিল ওয়ার, এটা হচ্ছে 1594। আর যেটা বললাম রবার্ট গ্রিনের সাথে কোলাবোরেশন করে এ লুকিং গ্লাস ফর লন্ডন অ্যান্ড ইংল্যান্ড, এটা এগুলি হচ্ছে ইম্পর্ট্যান্ট। এবার আসি আমরা থমাস ন্যাশ। থমাস ন্যাশের, দেখো থমাস ন্যাশের মোস্ট সিগনিফিক্যান্ট ওয়ার্ক যেটা হচ্ছে সেটা হচ্ছে দ্য আনফর্চুনেট ট্রাভেলার, মানে খুবই ইম্পর্ট্যান্ট। থমাস ন্যাশ, থমাস লজ হলো থমাস ন্যাশ, দ্য আনফর্চুনেট ট্রাভেলার, দ্য আনফরচুনেট ট্রাভেলার, বিখ্যাত একটা ওয়ার্ক। দ্য আনফর্চুনেট ট্রাভেলার, এটা দ্য লাইফ অফ জ্যাক উইলটন, এটার সাবটাইটেল হচ্ছে দ্য লাইফ অফ জ্যাক উইলটন, দ্য লাইফ অফ জ্যাক উইলটন 1594। আচ্ছা, এটা হচ্ছে যে জ্যাক উইলটনের একটা ওয়াইল্ড ওভারসিজ অ্যাডভেঞ্চার নিয়ে লেখা একটা প্লে। তাছাড়া আছে তার যে বিখ্যাত সামার্স লাস্ট উইল অ্যান্ড টেস্টামেন্ট, এটা আছে ইম্পর্ট্যান্ট। পিয়ার্স পেনিলেস, এটা একটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। পিয়ার্স পেনিলেস, PIERCE, পেনিলেস, PENNILESS, পেনিলেস, পিয়ার্স পেনিলেস 1592-তে পিয়ার্স পেনিলেস আছে। আর দ্য আনফর্চুনেট ট্রাভেলার 1594 বললাম। দ্য অ্যানাটমি অফ অ্যাবসার্ডিটি, দ্য অ্যানাটমি অফ অ্যাবসার্ডিটি, পাবলিকেশন হচ্ছে 1589। মোটামুটি এই ওয়ার্কগুলি হচ্ছে থমাস ন্যাশের বিখ্যাত ওয়ার্ক। থমাস কিডের বিখ্যাত ওয়ার্ক হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, মনে রাখতে হবে স্প্যানিশ ট্র্যাজেডি, তারপরে দ্য ওল্ড ওয়াইফস টেল, দ্য আনফর্চুনেট ট্রাভেলার, এগুলির সব সামারি আমি অবশ্যই দিয়ে রাখবো, কারণ এগুলির সামারিগুলি তোমাকে জানতেই হবে। আচ্ছা, দ্য স্প্যানিশ ট্র্যাজেডি অর হিরোনিমো ইজ ম্যাড এগেন, দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, তাহলে ন্যাশ হলো। এবার আসছি আমরা থমাস কিড। থমাস কিডের লেখা হচ্ছে, থমাস কিডের লেখাটা হচ্ছে স্প্যানিশ ট্র্যাজেডি, স্প্যানিশ ট্র্যাজেডি। এর সাবটাইটেল হচ্ছে হিরোনিমো ইজ ম্যাড এগেন, হিরোনিমো ইজ ম্যাড এগেন, এটা হচ্ছে এর সাবটাইটেল, হিরোনিমো ইজ ম্যাড এগেন, যেটা সামটাইম অ্যারাউন্ড 1589 to 1592, 1589 to 92-তে পাবলিকেশন আছে। এটা হচ্ছে রিটেন রোমান প্লেরাইট সেনেকা, এটা সেনেকা স্টাইলে লেখা, যেটা মার্ডার এবং রিভেঞ্জের উপরে আর কি বেস করে লেখা। এস্টাবলিশড অন দ্য এলিজাবেথান স্টেজ দ্য রিভেঞ্জ ট্র্যাজেডি জনরা উইচ ইনক্লুডেড উইলিয়াম শেক্সপিয়ার্স হ্যামলেট আছে। বেশ, এবার দেখো এরপরে আছে অ্যাকচুয়ালি থমাস কিডের এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাছাড়া থমাস কিডের এই স্প্যানিশ ট্র্যাজেডি সম্বন্ধে যদি বলা যায় তাহলে এটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পল অফ রিভেঞ্জ ট্র্যাজেডি, খুবই ইম্পর্ট্যান্ট এটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে। তাহলে এটা ফার্স্ট এক্সাম্পল অফ রিভেঞ্জ ট্র্যাজেডি, যেটা হ্যামলেটের মতো, হ্যামলেট যেমন রিভেঞ্জ ট্র্যাজেডি একটা এক্সট্রিমলি পপুলার। এটা সেনেকা রিভেঞ্জ ট্র্যাজেডিতে মডেল করা, সেনেকা প্রচণ্ড মার্ডার থাকবে। সেন্ট্রাল মোটিভ অফ দ্য প্লে ইজ দ্য রিভেঞ্জ অফ হিরোনিমো মার্শাল অফ দ্য স্পেন ফর দ্য মার্ডার অফ হিজ সন হোরাটিও। হোরাটিওকে যেহেতু খুন করে ফেলবে, তখন এই স্পেনের হিরোনিমো মার্শাল তার প্রতিশোধ নেবেন। এই হোরাটিও ইন লাভ উইথ দ্য বিউটিফুল বেলিম্পেরিয়া ওয়াজ মার্ডার্ড বাই দ্য প্রিন্স অফ পর্তুগাল। এই প্রিন্স অফ পর্তুগালের
দ্বারা এই যখন হোরাটিও মারা যাবেন, কারণ হোরাটিও একটা সুন্দরী মেয়ে বেলিম্পেরিয়াকে ভালোবাসতেন, এবং বাই বেলিম্পেরিয়াস ব্রাদার লরেনজো হু ওয়ান্টেড হার টু ম্যারি দ্য প্রিন্স, এবং এই বেলিম্পেরিয়ার ভাই লরেনজো সে কিন্তু চাইতো যে তার বোন বেলিম্পেরিয়া সেই প্রিন্সকে বিয়ে করে। A Kids Play introduced a new kind of character in drama, an obsessive, bloody, mistrustful plotter. An obsessive, bloody, mistrustful. এবার আমরা আসি চার্লস ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো তো আলাদাভাবে অনেক সময় গ্র্যাজুয়েশনে মাস্টার ডিগ্রিতে ডক্টর ফস্টার্স, এডওয়ার্ড দ্য সেকেন্ড, এগুলো সম্বন্ধে টাম্বুরলাইন দ্য গ্রেট, দ্য জিউ অফ মাল্টা, এগুলো আলাদাভাবে লেখাই প্লেই থাকে, আলাদাভাবে পড়তে হয়। তো আমরা জানি ট্যাম্বুরলেন, TAMBURLAINE, ট্যাম্বুরলেন, সেটা হচ্ছে 1590। ট্যাম্বুরলেন দ্য গ্রেট বলা যায়, ট্যাম্বুরলেন দ্য গ্রেট, অনেক জায়গায় শুধু ট্যাম্বুরলাইনই আছে। তারপরে সিদিয়ান শিফার্ড অ্যান্ড ইজ থার্স্ট ফর পাওয়ার, এটা কিসের? সিদিয়ান শিফার্ড, যিনি পাওয়ারের, শিফার্ড পাওয়ার পাওয়ার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকবেন। তারপরে আছে দ্য ম্যাসাক্রি অ্যাট প্যারিস, দ্য ম্যাসাক্রি অ্যাট প্যারিস, পাবলিকেশন হচ্ছে 1593, তাহলে 1593। তারপরে হচ্ছে ডিডো কুইন অফ কার্থেজ, ডিডো কুইন অফ কার্থেজ, ইয়ার অফ পাবলিকেশন 1594। তারপরে আছে এডওয়ার্ড দ্য সেকেন্ড, হোমোসেক্সুয়ালিটি নিয়ে এটা লেখা, এডওয়ার্ড দ্য সেকেন্ড 1594। সেই সময়ে এই একটা কন্ট্রোভার্সিয়াল, বিশেষ করে সেই সময়ে যদি এই টপিক নিয়ে লেখা, তার মানে বুঝতেই পারছো। ডক্টর ফস্টার্স বিখ্যাত প্লে, ট্র্যাজেডি ডক্টর ফস্টার্স 1604। আর তারপর আসছে দ্য জিউ অফ মাল্টা, দ্য জিউ অফ মাল্টা, পাবলিকেশন 1633। তাছাড়া তার পোয়েট্রি কিছু আছে, ট্রান্সলেশন অফ অভিডস এলিজি, তিনি অভিডসের এলিজি কিছু ট্রান্সলেট করেন। আর হিরো অ্যান্ড লিয়েন্ডার ইজ এ মাইথোলজিক্যাল পোয়েম কনসিস্টিং অফ 818 লাইন্স। হিরো অ্যান্ড লিয়েন্ডার, এটা মনে রাখতে হবে, হিরো অ্যান্ড লিয়েন্ডার। এই হিরো অ্যান্ড লিয়েন্ডার হচ্ছে কবিতা, 818 লাইনের পোয়েম। দিস আনফিনিশড পোয়েম ওয়াজ কমপ্লিটেড আফটার হিজ ডেথ বাই জর্জ চ্যাপম্যান। অনেক সময় প্রশ্ন আসে, তাহলে জর্জ চ্যাপম্যান দ্বারা এটা শেষ করা হয়েছিল, এটা আনফিনিশ ছিল, জর্জ চ্যাপম্যান এটা শেষ করেন, ওই জন্য এটা জানতে হয়, এটা অনেক সময় প্রশ্ন দেয়া থাকে এখান থেকে। ফ্রান্সিস বেকন হচ্ছেন ফিলোসোফার, স্টেটম্যান। তিনি বেশিরভাগ ক্ষেত্রে ফিলোসোফার এবং স্টেটসম্যান হিসেবেই পরিচিত। তার কিছু এসে, যেমন এসেইজ, রিলিজিয়াস মেডিটেটাস, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে হচ্ছে ইউনিভার্সিটি উইটস বাদ দিয়ে বিফোর শেক্সপিয়ার বলা যেতে পারে ফ্রান্সিস বেকন। তাহলে ফ্রান্সিস বেকন, আচ্ছা দেখে নি আগে রেকর্ডটা হচ্ছে কি, হচ্ছে, বেশ দেখাও যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে এ লেটার অফ অ্যাডভাইস টু কুইন এলিজাবেথ। বেকন তার পলিটিক্যাল মেমোরেন্ডাম হচ্ছে এ লেটার অফ অ্যাডভাইস টু কুইন এলিজাবেথ, যদিও দিস ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ভেরিয়াস এক্সামস, সো আই অ্যাম অ্যাভয়েডিং ইট। এসেইজ, এইটা মনে রাখতে হবে, এসেইজ এটা হচ্ছে রিলিজিয়াস মেডিটেশনস, রিলিজিয়াস meditations 1597, religious meditations. The New Atlantis, the New
অ্যাটলান্টিস 1626। মোটামুটি এইগুলি জেনে রাখলেই হবে। The history of the reign of King Henry VII, the history of the reign of King Henry VII, পাবলিকেশন হচ্ছে 1622। মোটামুটি এইগুলি হচ্ছে ফ্রান্সিস বেকনের ক্ষেত্রে বিশেষ ইম্পর্ট্যান্ট। তাছাড়া কিছু নলেজ ইজ পাওয়ার, যেমন নলেজ, ফ্রান্সিস বেকনের কিছু ডায়লগ বা কোটেশন খুব বিখ্যাত। নলেজ ইজ পাওয়ার আমরা যেটা বলি, এটা হচ্ছে ফ্রান্সিস বেকনের লেখা বলা। ইফ এ ম্যান উইল বিগিন উইথ সার্টেনটিজ হি শ্যাল এন্ড ইন ডাউটস, এটা একটা। ইফ এ ম্যান উইল বিগিন উইথ সার্টেনটিজ হি শ্যাল এন্ড ইন ডাউটস, বাট ইফ হি উইল বি কন্টেন্ট টু বিগিন উইথ ডাউটস হি শ্যাল এন্ড ইন সার্টেনটিজ। মানে কেউ যদি একদম শিওর বা নিশ্চিত হয়ে শুরু করে তাহলে সে একটা সন্দেহমান অবস্থায় শেষ হবে তার সেই কাজ কাম। আর কিন্তু কেউ যদি একদম নিশ্চিত হয়ে কোনো একটা সন্দিগ্ধ জিনিস নিয়ে শুরু করে সে কিন্তু নিশ্চিত হয়েই কিন্তু শেষ করবে। ফেম ইজ লাইক এ রিভার দ্যাট বিয়ারেথ আপ থিংস লাইট অ্যান্ড সোলেন অ্যান্ড ড্রোনস থিংস ওয়েটি অ্যান্ড সলিড। বিখ্যাত মানে ফেমটা কী জিনিস? নদীতে বয়ে যাওয়া জিনিসের মতো, যেটা বিয়ার করে নিয়ে বেড়ায় হালকা জিনিসগুলি, যেটা ওপরে থাকে হালকা জিনিসগুলি, আর খুব ভারী ওয়েটি জিনিসগুলি সে নদী যেমন তল দিয়ে বয়ে নিয়ে বেড়ায়, ঠিক সেই রকমভাবে বিখ্যাত মানুষরা কিন্তু তাদের যে ওয়েটি ভারী জিনিসগুলি সেগুলি কিন্তু সবসময় তারা প্রকাশ করে না, গোপনে রাখে। এইরকম ইমাজিনেশন ওয়াজ গিভেন টু ম্যান টু কম্পেনসেট হিম ফর হোয়াট হি ইজ নট। ইমাজিনেশন মানুষকে দেওয়া হয়েছে সেই ক্ষতিপূরণটা করবার জন্যে যেটা অ্যাকচুয়ালি সে নয়, সেইটা ভেবে সেইটার জন্য আর কি। তার মানে কল্পনার মাধ্যমে মানুষ যেটা নয় সেটা সে ভেবে নিতে পারে, এটাই। রিডিং মেক এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান। এটা অবশ্যই লেখার দরকার। রিডিং মেক এ ফুল ম্যান, তারপর ধরো কনফারেন্স এ রেডি ম্যান, মানে বিভিন্ন লোকজনের সাথে কথা বলা। কনফারেন্স এ রেডি ম্যান। তারপরে বলছে রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান, মানে আমাদেরকে রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান। এই সমস্ত উক্তিগুলি কিন্তু ফ্রান্সিস বেকনের লেখা। ওয়াইফস আর ইয়াং মেনস মিস্ট্রেসেস, এই এবার বউ নিয়েও তিনি বলছেন যে ওয়াইফস আর ইয়াং মেনস মিস্ট্রেসেস। বউ হচ্ছে যখন মানুষ যুবক থাকে তখন তার বউ, স্ত্রী হিসেবে। কম্প্যানিয়ন্স ফর মিডল এজেস, যখন পুরুষের মিডল এজ হয় তখন তার সঙ্গী হিসেবে থাকে। আর ওল্ড মেন্স নার্স, কিন্তু সেই মানুষটা যখন বৃদ্ধ হয়ে যায় তখন এই বউগুলি কিন্তু নার্সের কাজ করে। তো এই ধরনের নানান বিখ্যাত উক্তি তিনি করে গেছেন, যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট এবং আজও খুবই এই টাইম সাপেক্ষে খুবই ইম্পর্ট্যান্ট আর কি, বিভিন্ন সময় সাপেক্ষে, বিভিন্ন প্রসঙ্গ সাপেক্ষে। এবার আমি ওই শেক্সপিয়ার সম্বন্ধে আমি জাস্ট একটু সামারি করে বলে দিই। দেখো, শেক্সপিয়ারের যে লিটারারি লাইফ সেটা কিন্তু অ্যাকচুয়ালি 3টে বা 4টে ভাগে ভাগ করা যেতে পারে। লিটারারি লাইফটা, শেক্সপিয়ার্স লিটারারি লাইফ একটা হচ্ছে প্রি 1594 আগে, আর একটা হচ্ছে, আমি এটা এইভাবে লিখি, প্রি 1594, আর একটা হচ্ছে 1594 to 60, 1594 to 1600, আর একটা হচ্ছে 1601 to 1608, 1601 to 1608, আর একটা হচ্ছে পোস্ট 1608। এই প্রি 1594-এ যেমন ধরো কিং রিচার্ড দ্য থ্রি, দ্য কমেডি অফ এরার্স,
দ্য কমেডি অফ এরার্স, এইগুলি লেখা আছে। পরে আছে কিং হেনরি, মানে 1594 to 1600 আছে কিং হেনরি দ্য ফাইভ, কিং হেনরি দ্য ফাইভ। তারপরে আছে এ মিডসামার নাইটস ড্রিম, এ মিডসামার নাইটস ড্রিম। তারপরে আছে 1601 to 1608, এটা খুবই ইম্পর্টেন্ট যে পিরিয়ড। এই সময় ছিল ম্যাকবেথ, কিং লিয়ার, তাহলে বুঝতেই পারছো ম্যাকবেথ, কিং লিয়ার। পোস্ট 1608 আছে সিম্বেলাইন, CYMBELINE, সিম্বেলাইন, দ্য টেম্পেস্ট। মোটামুটি এইরকমভাবে যদি ভাগ করা যায় তাহলে এইরকমভাবে আসবে। আর পোয়েমের ব্যাপারটা তো আমি এর আগেই বলেছি। আর দেখো এই 1594-এ আছে আরও কিছু যদি যোগ করা যায় তাহলে সেখানে হবে দ্য কমেডি অফ এরার্স, মিডসামার, সরি 1594 to 1600, 1594 and 1600-এ মিডসামার নাইটস ড্রিম, দ্য মার্চেন্ট অফ ভ্যানিস আছে, দ্য মার্চেন্ট অফ ভেনিস, ভ্যানিস নয় ভেনিস, দ্য মার্চেন্ট অফ ভেনিস, 12th night, as you like it, as you like it, 12th night, এগুলি সব আছে। এইভাবে তোমরা মনে রাখবে, সুবিধা হবে। থার্ড লিটারি পিরিয়ড, যেখানে হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার এগুলি আছে, ম্যাকবেথ, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপাট্রা আছে, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপাট্রা, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপাট্রার সামারিটা দেওয়া আছে, তোমরা দেখে নেবে। সমস্ত এই ম্যাকবেথ, কিং লিয়ার, ওথেলো, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপাট্রা, অ্যাজ ইউ লাইক ইট, 12th নাইট, কমেডি অফ এরার্স, এগুলির অবশ্যই আমি সামারি দেব। আচ্ছা, এবার ফোর্থ পিরিয়ডে আছে উইন্টার্স টেল, সিম্বেলাইন, আর একটা আছে এখানে উইন্টার্স টেল, এটা লিখে দিই, উইন্টার্স টেল। হ্যাঁ, এই মোটামুটি হচ্ছে এই সময়কার মোটামুটি শেক্সপিয়ারিয়ান প্লেজের একটা ছোট্ট সামারি। শেক্সপিয়ারের প্লে আবার যদি আমরা এর হিসেবে ভাবি, মানে প্লের জনরা হিসেবে ভাবি, তাহলে রোমান্টিক কমেডি, শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিজ, হিস্টোরিক্যাল প্লেজ, প্রবলেম প্লেজ, শেক্সপিয়ারিয়ান রোমান প্লেজ, এইভাবে ভাগ করা যেতে পারে শেক্সপিয়ারিয়ান কমেডিজ জনরা হিসেবে। তো আমরা তো জানিস যে শেক্সপিয়ারিয়ান কমেডিজ ভিতরে অ্যাজ ইউ লাইক ইট, সিম্বেলাইন, মার্চেন্ট অফ ভেনিস, 12th নাইট, মিডসামার নাইটস ড্রিম, উইন্টার্স টেল, কমেডি অফ এরার্স, এগুলো হচ্ছে সব শেক্সপিয়ারিয়ান কমেডির ভিতরে পড়ছে। ট্র্যাজেডি হচ্ছে অবশ্যই ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপাট্রা, এটা আছে রোমিও জুলিয়েট, জুলিয়াস সিজার, এগুলো হচ্ছে সব তোমার শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি। এবার শেক্সপিয়ারিয়ান হিস্টোরিক্যাল প্লেজ যেগুলি আছে, কিং জন, এই যে কিং জন, রিচার্ড III, রিচার্ড II, হেনরির যে সমস্ত সিরিজগুলো আছে, হেনরি দ্য IV পার্ট 2, হেনরি দ্য VI পার্ট 1, হেনরি দ্য VI পার্ট 3, রিচার্ড III, এটা রিচার্ড III-কে অবশ্য ট্র্যাজেডিও ধরা হয়, হেনরি দ্য VII, এইরকমভাবে ভাগ করা যেতে পারে। আর প্রবলেম প্লেজ আছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, মেজার ফর মেজার, ট্রয়ালাস অ্যান্ড ক্রিসিডি, এগুলিকে বলা হয় প্রবলেম প্লেজ। আর রোমান প্লেজ হচ্ছে জুলিয়াস সিজার, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপাট্রা, এটা হচ্ছে রোমান প্লেজ। রোমান প্লেসগুলি অনেক সময় জিজ্ঞেস করতে থাকে, তাহলে রোমান প্লেসগুলি হচ্ছে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপাট্রা, জুলিয়াস সিজার, মনে রাখতে হবে। যেখানে রোম, মানে অল দিস প্লেস আর সেট ইন রোম, ডিল উইথ সিমিলার সাবজেক্ট অ্যান্ড মেক ইউজ অফ সেম সোর্স, সমস্ত প্লটগুলি কিন্তু এই রোমে সেট করা আছে, এই জন্যে। এর কিছু সোর্স আছে, প্লেস আছে, আমি অবশ্যই সেগুলি পরে তোমাদেরকে আলোচনা করব। এবার আমরা দেখে নিই যে পোস্ট শেক্সপিয়ারিয়ানে কারা কারা আছেন, বা শেক্সপিয়ারিয়ান কন্টেম্পোরারিজ কারা কারা আছেন। জর্জ চ্যাপম্যান, তো জর্জ চ্যাপম্যান হচ্ছেন, জর্জ চ্যাপম্যানের সবচেয়ে বিখ্যাত হচ্ছে বুশিডিয়াম বয়েস। জর্জ চ্যাপম্যান বিখ্যাত কি? বুশি ডি অ্যাম্বয়েস, পাবলিকেশন হচ্ছে 1607।
আর দ্য শ্যাডো অফ দ্য নাইট হচ্ছে দ্য ফার্স্ট, দ্য শ্যাডো অফ নাইট, এটা হচ্ছে ফার্স্ট 1594-এ। বেন জনসন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একজন প্লে রাইট এলিজাবেথান পিরিয়ডের। দেখো বেন জনসনকে খুব ভালো করে পড়তে হবে। বেন জনসনের যেটা খুবই বিখ্যাত সেটা হচ্ছে এভরি ম্যান ইন হিজ হিউমার। এটার সামারি এভরি ম্যান ইন হিজ হিউমার, এটা বিভিন্ন ইউনিভার্সিটির আছে। আর এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, তাহলে আউট অফ হিজ হিউমার এই দুটো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তাছাড়াও তার আছে যেটা কিছু ওয়েল নোন প্লেজ আছে যেগুলি কমেডি হিসেবে ধরা হয়। এপিকিয়ন, দ্য সাইলেন্ট ওম্যান, প্লেসগুলো হচ্ছে এপিকিয়ন, EPICOENE, দ্য সাইলেন্ট ওম্যান। সাবটাইটেল দ্য সাইলেন্ট ওম্যান। ভলপন, VOLPONE, ভলপন দ্য ফক্স। তারপরে দ্য অ্যালকেমিস্ট, এগুলি তোমাকে জানতেই হবে, মুখস্থ করতে হবে। আর হচ্ছে বার্থলোমিও ফিয়ার, বার্থোলোমিও ফেয়ার, FAIR, বার্থলোমিও ফেয়ার। আর টু ট্র্যাজেডি আছে রোমান থিমে, সেটা হচ্ছে সিজনাস অ্যান্ড ক্যাটিলাইন। সিজনাস SEJANUS একটা, আর ক্যাটিলাইন CATILINE। ইনি জেনারেলি এগুলো সবই কমেডি, কিন্তু এই দুটো ট্র্যাজেডি আছে বেন জনসনের, পরীক্ষায় কিন্তু আসে। তাছাড়া এ টেল অফ এ টাব, এটাও ইম্পর্ট্যান্ট 1596-এ। এ টেল অফ এ টাব। সিনথিয়াস রেভেলস, CYNTHI, সিনথিয়াস রেভেলস, REVELS, রেভেলস, সেটা হচ্ছে 1600-এ লেখা একদম। দ্য পোয়েট এস্টার, এটাও ইম্পর্ট্যান্ট, দ্য পোয়েট এস্টার, এটার লেখা হচ্ছে 1601-এ। আচ্ছা, তাহলে এইগুলি মোটামুটি হচ্ছে আমাদের বেন জনসনের লেখা। থমাস হেউডের 4 Ps, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 4 Ps। তাছাড়া ধরে নাও থমাস হেউড 4 Ps। তাছাড়া আছে এ ওম্যান কিল্ড উইথ কাইন্ডনেস 1602-3। এটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে একটা ডোমেস্টিক ট্র্যাজেডি। দ্য টাইটেল অফ দ্য প্লে ইজ টেকেন ফ্রম এ প্রভাব শেক্সপিয়ার্স দ্য ট্রেনিং অফ এ শ্রু। এই টাইটেলটা নেওয়া হয়েছে শেক্সপিয়ারের দ্য ট্রেনিং অফ এ শ্রু, দ্য টেমিং অফ এ শ্রু, তাই তো বলছি, দ্য টেমিং অফ এ শ্রু। এই প্লেটা থেকে, প্লের একটা প্রভাব থেকে নেওয়া হয়েছে। হি ওয়াজ কল্ড প্রোজ শেক্সপিয়ার বাই চার্লস ল্যাম্ব। এই থমাস হেউডকে বলা হতো প্রোজ শেক্সপিয়ার বলেছিলেন। কাকে? থমাস হেউডকে। কে বলেছিলেন? ল্যাম্ব বলেছিলেন, চার্লস ল্যাম্ব। এটা মনে রাখতে হবে, চার্লস ল্যাম্ব। এই 4 Ps-এ 4 জন ছিলেন। একটা হচ্ছে প্যাডলার, পার্ডনার, পামার, আর একটা নাম আমার খেয়াল পড়ছে না, প্যাডলার, পার্ডনার, পামার, যাই হোক, এটা আমি নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিচ্ছি, বা ডেসক্রিপশনে আমি এটা লিখে দেবো, তোমরা একটু খেয়াল করে দেখে নিও ডেসক্রিপশন থেকে। থমাস ডেকার
থমাস ডেকারের লিটারারি যে কেরিয়ার সেটা হচ্ছে ওল্ড ফরচুনেটস আর এ শু মেকার্স হলিডে। থমাস ডেকার খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে ওল্ড ফরচুনেটস, ইয়ার অফ পাবলিকেশন হচ্ছে 1599, আর আরেকটা হচ্ছে দ্য শু মেকার্স হলিডে। দ্য শু মেকার্স হলিডে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, 1599-এ লেখা। তোমাদেরকে এটা খুব ভালো করে জানতে হবে। এই কমেডি সেন্টার্ড অন সাইমন আয়ার, এর মেন ক্যারেক্টার হচ্ছে সাইমন আয়ার, এটা মনে রাখতে হবে। দ্য প্লট অফ দ্য সেকেন্ড প্লে ডিরাইভস ফ্রম থমাস ডিলোনিস স্টোরি, থমাস ডিলোনিস স্টোরি থেকে এসেছে এটা, ওল্ড ফরচুনেট। দ্য অনেস্ট হোর আছে, দ্য অনেস্ট হোর 1604-5। এগুলি জন মার্স্টন, জন মার্স্টনের যে কেরিয়ার সেটা হচ্ছে জন মার্স্টন। এনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টোনিও অ্যান্ড মেলিডা, অ্যান্টোনিও অ্যান্ড মেলিডা। অ্যান্টোনিও অ্যান্ড মেলিডা হচ্ছে 1599-1600। অ্যান্টোনিওজ রিভেঞ্জ আছে, অ্যান্টোনিওজ রিভেঞ্জ, ইয়ার অফ পাবলিকেশন 1600। আর আছে হোয়াট ইউ উইল, এই একটা, এটার পাবলিকেশন হচ্ছে 1601। থমাস মিডলটন, তাহলে এবার আসি থমাস মিডলটনে। আমরা এই ভিডিওতে কিন্তু সমস্ত এলিজাবেথান ড্রামাটিস্ট মানে এবং জ্যাকোবিয়ান ড্রামাটিস্ট পুরোটা কভার করে দেবো। তাহলে দেখো এবার থমাস মিডলটনের ক্ষেত্রে বিখ্যাত হচ্ছে, থমাস মিডলটনের হচ্ছে এ গেম অ্যাট চেজ, এ গেম অ্যাট চেজ 1625। অ্যালিগরি, এটা একটা ওমেন বিওয়ার ওমেন, ওমেন বিওয়ার ওমেন, এটা একটা 1625, এটাও 1625। আর আছে মিডলটন অলসো রোট এ হাইলি সাকসেসফুল ট্র্যাজেডি ইন কোলাবোরেশন উইথ উইলিয়াম রাউলে ইন 1622 এন্টাইটেল দ্য চ্যাঞ্জলিং। দ্য চ্যাঞ্জলিং তিনি লিখেছিলেন, চ্যাঞ্জলিং, কোলাবোরেশন হচ্ছে উইলিয়াম রাউলে, ROWLEY, in the year of 1622। এর ভিতরে যে দ্য হিরোইন অফ দিস প্লে ইজ বিয়াট্রিস জোয়ানা, বিয়াট্রিস জোয়ানা হিরোইন, হু অ্যাকচুয়ালি তার বিয়ে থেকে পালাতে চাইছিলেন, যাকে তিনি মানে পছন্দ করেন না, তার সাথে বিয়ে দেওয়া হচ্ছিল, তাই তিনি তার সাথে পালিয়ে যাচ্ছিলেন। এবং শেষ পর্যন্ত তিনি এমন একজনের সাথে সাক্ষাৎ পান যিনি হচ্ছেন গেটিং এন্ট্যাঙ্গেলড ইন দ্য ভিসিয়াস স্কিমস অফ আর সার্ভেন্ট ডি ফ্লোর্স। ডি ফ্লোর্স মানে হচ্ছে যাকে তিনি পছন্দ করতেন না তারই চাকর, সেই ডি ফ্লোর্সের সাথে তিনি জড়িয়ে যান। কিন্তু ডি ফ্লোর্স কিন্তু সেই জোয়ানাকে মানে বিয়াট্রিস জোয়ানাকে ভালোবাসতো। এই হচ্ছে এটা। এবার আছে জন ওয়েবস্টার। জন ওয়েবস্টারের বিখ্যাত হচ্ছে ওয়েস্টওয়ার্ড হো। জন ওয়েবস্টার বিখ্যাত হচ্ছে ওয়েস্টওয়ার্ড হো, ওয়েস্টওয়ার্ড হো। আর আরেকটা হচ্ছে অ্যান্ড নর্থওয়ার্ড হো, অ্যান্ড নর্থওয়ার্ড হো, নর্থওয়ার্ড হো। ওয়েবস্টার্স ফার্স্ট ইন্ডিভিজুয়াল রিটেন, আচ্ছা তিনি এই লিটারারি ক্যারিয়ারটা ডেকার, রাউলে, ফোর্ড এবং হেউড এদের সাথে কোলাবোরেট করেই কিন্তু তিনি লিখেছিলেন প্রথমের দিকে। পরে ইন্ডিভিজুয়ালি তিনি লিখেছিলেন দ্য ডেভিলস ল কেস, এ ট্র্যাজিকমেডি। তারপরে দিস ওয়াজ ফলোড বাই হিজ টু মোস্ট ফেমাস প্লে দ্য হোয়াইট ডেভিল অ্যান্ড দ্য ডাচেস অফ ম্যালফি। দ্য হোয়াইট ডেভিল, এরও সামারি তোমাকে জানতে হবে। দ্য হোয়াইট ডেভিল অ্যান্ড দ্য ডাচেস অফ ম্যালফি সব দারুণ ইম্পর্ট্যান্ট
একটা ওয়ার্ক দ্য ডাচেস অফ ম্যালফি। এই দুটোই তোমাকে জানতে হবে। দুটোই কিন্তু হচ্ছে জ্যাকোবিয়ান ট্র্যাজেডি, বোথ অফ দেম আর রিভেঞ্জ ট্র্যাজেডি। দ্য হোয়াইট ডেভিল ইজ সেন্টার্ড অন ভিটোরিয়া করম্বোনা। তাহলে এটার মেন ক্যারেক্টার হচ্ছে ভিটোরিয়া করম্বোনা, CORO করম্বোনা। এটা হচ্ছে মেন ক্যারেক্টার দ্য হোয়াইট ডেভিলের। আর অ্যান্ড দ্য ডিউক অফ ব্রাচিয়ানো, ডিউক অফ ব্রাচিয়ানো এটা তারা সবসময় একটা অ্যাডাল্টারাস রিলেশনশিপে থাকে। তারপরে ডিউক মারাস ভিক্টোরিয়াস হাজব্যান্ড, ডিউক শেষ পর্যন্ত ভিক্টোরিয়ার স্বামীকে মেরে ফেলে এবং তার বউকে মেরে ফেলে, এবং এই মার্ডারের পরে কিন্তু তারা both of them get married. However, justice is restored at the end with both the Duke and Victoria getting killed at the hands of ইসাবেল হচ্ছে ডিউকের সেই হত্যা করা বউ, সেই ইসাবেলের হাতেই কিন্তু তারা দুজন আবার মারা যায়। আর দ্য ডাচেস অফ ম্যালফি হচ্ছে উইডোজ ডাচেস হু ম্যারিড হার স্টিওয়ার্ড অ্যান্টোনিও বোলোঙ্গা সিক্রেটলি উইদাউট হার ব্রাদার্স নলেজ। এবার ওয়েন দ্য ডাচেস ব্রাদার্স কার্ডিনাল অ্যান্ড ফার্ডিনাল বিকেম আওয়ার, এই কার্ডিনাল আর ফার্ডিনাল হচ্ছে দুই ভাই, এই মানে ডাচেসের এই দুই ভাই যখন জানতে পারে যে সে তাদের বোন অ্যান্টোনিও তাদের সার্ভেন্টকে বিয়ে করেছে, তখন কিন্তু তাকে মারতে যায়। দে বোথ গট হার অ্যান্ড অ্যান্টোনিও কিল্ড। এবার হেয়ার টু জাস্টিস প্রিভেলস উইথ দ্য ডেথ অ্যান্ড ডাউনফল অফ দ্য ইভিল ক্যারেক্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে। এবং শেষ পর্যন্ত কিন্তু মারা যায় আর কি। ফিলিপ ম্যাসেঞ্জারের এ নিউ ওয়ে টু পে ওল্ড ডেটস অ্যান্ড দ্য সিটি ম্যাডাম। Philip Messenger, a new way to pay old debts, debts 1625. আর হচ্ছে the city madam, দ্য সিটি ম্যাডাম হচ্ছে 1632। এই হচ্ছে আমরা জানলাম ফিলিপ ম্যাসিঙ্গারের। এবার জন ফোর্ড হচ্ছে টিজ পিটি শি ইজ এ হোর, খুব ইম্পর্ট্যান্ট। আর বেশি নেই, তাহলে টিজ পিটি জন ফোর্ড। তাহলে জন ফোর্ডের বিখ্যাত হচ্ছে টিজ পিটি শি ইজ এ হোর, এই একটা 1624 এর লেখা। আর দ্য ব্রোকেন হার্ট, দ্য লাভার্স মেলানকলি, দ্য ব্রোকেন হার্ট, দ্য লাভার্স মেলানকলি, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। দ্য লাভার্স মেলানকলি। বিমন অ্যান্ড ফ্লেচার সাধারণত দ্য রোড ফিলাস্টার, দ্য মেইডস ট্র্যাজেডি, কিউপিডস রিভেঞ্জ, এ কিং অ্যান্ড নো কিং। সাধারণত বিমন অ্যান্ড ফ্লেচার কোলাবোরেশনেই কাজ করেছিলেন বেশি। তাহলে মন্ট অ্যান্ড ফ্লেচার। বিমন অ্যান্ড ফ্লেচারের ফিলাস্টার, PHILASTER, ফিলাস্টার লাভ লাইজ অথবা লাভ লাইজ এ ব্লিডিং। এটার ইয়ার হচ্ছে 1610। আর তাছাড়া আছে দ্য কক্সকম্ব, ইয়ার অফ পাবলিকেশন 1608 to 10। এ কিং অ্যান্ড নো কিং, এটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবে। এ কিং অ্যান্ড নো কিং, ইয়ার অফ পাবলিকেশন হচ্ছে 1611। আর হচ্ছে কিউপিডস রিভেঞ্জ, CUPID রিভেঞ্জ, REVENGE রিভেঞ্জ 1611। আর আলাদা আলাদাভাবে ধরতে গেলে সেইভাবে আলাদা আলাদাভাবে কেউই বিখ্যাত মানে সেই রকমভাবে কাজ করতে পারেননি। যেমন বিমনের আছে দ্য ওম্যান হেটার, ফ্লেচারের আছে দ্য ফেথফুল শিফার্ডস, দ্য ট্র্যাজেডি অফ ভ্যালেন্টিনিয়ান, এইরকমভাবে আছে। আচ্ছা, এবার আমরা যেটা বলছিলাম যে এই এলিজাবেথান এজটাকে আমরা যদি
একটু সেন্টারে, শেক্সপিয়ারকে যদি মাঝখানে ধরি, তাহলে প্রথমে আমি যেটা বললাম, প্রথমে ইউনিভার্সিটি আসবে, সেকেন্ড সেটে আসবে কালিগস ইনক্লুডেড চ্যাপম্যান, জনসন, মার্স্টন, মিডলটন, হেইউড এটসেট্রা। তারপরে শেষে আসবে বিউমান, ফ্লেচার, ওয়েবস্টার। এবার দ্য ক্লোজার অফ থিয়েটার ইন 1642 থিয়েটার, ক্লোজার অফ থিয়েটার, এটা কিন্তু ব্যাপকভাবে সাড়া দিয়েছিল বাই দ্য অর্ডার অফ পার্লামেন্ট। পার্লামেন্ট বন্ধ করে দিল থিয়েটারগুলি। ব্রট অ্যান এন্ড টু দ্য রেনেসা ইংলিশ ড্রামা। এই পার্লামেন্ট যখন অর্ডার দিল 1642-তে থিয়েটারগুলি বন্ধ করতে হবে, তখন কিন্তু এই যে ইংলিশ ড্রামার যে এত ফ্লারিশ, এত ডেভেলপমেন্ট, সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। এবং এটাকে ইট ইজ নোন আন্ডারস্টুড টুডে অ্যান্ড ওয়েন দ্য থিয়েটার্স রিওপেন্ড ইন 1660, আবার কিন্তু 1660-তে ওপেন হলো এবং ইট ওয়াজ এ নিউ এরা, এবং এটা কিন্তু ছিল একটা নতুন যুগ।